বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে কিভাবে শুরু করব, দীর্ঘদিন পরে আজকে আবার লাইভে আসছি এবং কৃষি বিষয়ে প্রশ্নোত্তর পর্ব নিয়েই আজকের লাইভ। সবার প্রথমে জানতে চাইব, বিশেষ করে যেহেতু অনেকে এখন পর্যন্ত জয়েন করেন নাই, তো আমি এটা চাচ্ছি যে আরও কিছু মানুষ যুক্ত হোক আমার সাথে। যুক্ত হওয়ার পরে আশা করি লাইভটা শুরু করব। মূল আলোচনা ইনশাল্লাহ যাব। যারা জয়েন করেছেন দয়া করে একটু জানাবেন যে আমার কথাগুলো ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা কিংবা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। কারণ বিস্তারিত আলোচনা করার সময় যদি কোনো কারণে কেউ মনে করে যে আমি কথা শুনতে পাচ্ছি না, তাহলে আমার দীর্ঘ সময়টা নিয়ে আসলে বকবক করা কিংবা কথা বলাটা কোনোভাবেই শোভনীয় নয়। তাই যারা জয়েন করেছেন একটু দয়া করে কমেন্ট করে শুধুমাত্র এতটুকুই জানান যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। যদি একজনও কমেন্ট করেন তাহলে ইনশাল্লাহ আমি শুরু করব যে আসলে আমার কথা যেহেতু শোনা যাচ্ছে সেই ক্ষেত্রে আমি আলোচনায় যাব। তো এই ক্ষেত্রে আমি জানতে চাই যে যারা জয়েন করেছেন তারা একটু আমাকে কষ্ট করে বলবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। যারা যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন আমার কথা শোনা যাচ্ছে কিনা। যদি জানান তাহলে আমরা মোটামুটি বিস্তারিত আলোচনায় যাব এবং আজকের আলোচনা হবে মূলত বর্তমানে রোপা আমনের সিজন শুরু হয়ে গেছে এবং সেই ক্ষেত্রে অবশ্যই আমন ধানের যেহেতু বিস্তারিত বলাইছে, ক্যাপশনে দেয়া আছে এবং কিছুক্ষণ আগে পোস্ট করে বলেছিলাম যে আজকের আমাদের আলোচনা হবে আগাছা দমন করা নিয়ে এবং সেগুলো নিয়ে চেষ্টা করব বিস্তারিত আলোচনা করার। সেক্ষেত্রে একটু দয়া করে আমাকে জানাবেন কমেন্ট করে যে আপনি কোথা থেকে দেখছেন এবং আমার কমেন্টটা শোনা যাচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে কিনা। যদি আমি এত কষ্ট করার পরে মনে হয় যে হ্যাঁ কমেন্ট আপনারা করবেন, যে আমার কথা যদি শোনা যায়, একটু দয়া করে একজন হলে অন্তত কমেন্ট করে বলেন যে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। কারণ আগাছা দমন করা নিয়ে যেহেতু একটু গুরুত্বপূর্ণ বিষয় ধানের, এটা নিয়ে যদি আলোচনা শুরু করতে যাই আপনারা শুনছেন কিনা সেটা কিন্তু জানা খুবই জরুরি। সেই ক্ষেত্রে একটু দয়া করে কমেন্ট করে জানাবেন যে আমার আগাছা দমনের যে আজকের লাইভটা আপনি ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা কিংবা কি বলবো সেটাকে, আমার কথা স্পষ্ট আপনি বুঝতে পাচ্ছেন কিনা। একজন হলে একটু যদি কমেন্ট করেন, অনেকেই হয়তো লাইভে দেখছেন সরাসরি। যাই হোক, কিছু মানুষ কিপটে মানুষ আছে যারা আসলে বলতে চাচ্ছে না, যেহেতু লাইভে বেশ কিছু মানুষ যুক্ত আছেন এবং দীর্ঘ সময় ধরে আছেন, সেক্ষেত্রে আমি এতটুকু বিশ্বাস করি যে হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। আজকের আলোচনার বিষয় আমি আপনাদেরকে একটু জানাতে চাই, ধান আমাদের বাংলাদেশের একটু অত্যন্ত সব থেকে বড় ফসলের মধ্যে একটি হচ্ছে ধান। এই ধান যারা আবাদ করি আমরা সবাই কৃষক কিংবা বেশিরভাগ মানুষ, বিশেষ করে আমাদের বাংলাদেশ কৃষির উপরে নির্ভরশীল। এই কৃষির উপর নির্ভরশীল হয়ে যারা মূলত চাষ করি, বিশেষ করে ধানের আবাদ বাংলাদেশে সব থেকে বেশি হয় এবং এই ধানের আবাদ করতে গিয়ে কৃষকেরা বর্তমান সময়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং সেই ক্ষেত্রে অন্যতম একটি কারণ হচ্ছে ধানের আগাছা। প্রথমত বিষয়টা হচ্ছে আগাছা নিয়ে কেন এত মাথা ব্যথা। অবশ্যই মাথা ব্যথা হওয়ার কারণ আছে। আপনি যদি চিন্তা করেন আপনি ধানের আবাদ করবেন এবং এই ধানের আবাদ করতে গিয়ে আপনার জমিতে আগাছার আক্রমণটা অনেক বেশি পরিমাণে হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আগাছা কি সেটা আগে জানতে হবে এবং কেন আপনি আগাছাটাকে দমন করবেন সেটাও আপনাকে জানতে হবে এবং পাশাপাশি কোন সময়গুলোতে কোন ধরনের আগাছানাশকগুলো ব্যবহার করবেন সেই বিষয়গুলো জানা খুবই জরুরি। যে কারণে আজকে মূলত আলোচনার শুধুমাত্র আগাছানাশকের নাম বলবো কিংবা গ্রুপের নাম বলবো বিষয়টা এরকম না। আগাছানাশক আপনি আগাছা কি, আগাছানাশক কেন ব্যবহার করবেন, কোন সময় কোন ধরনের আগাছানাশকগুলো ব্যবহার করা দরকার, এই পুরো বিস্তারিত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব বিধায় একটু সময় নিয়ে লাইভে আসছি এবং আশা করি আপনারা আমাকে সময় দিয়ে সাথে থাকবেন যাতে আমি আপনাদেরকে সঠিকভাবে একটা পদ্ধতি কিংবা সঠিক একটি পণ্যের পরামর্শ দিতে পারি এবং যেটা ব্যবহার করে অবশ্যই আপনি উপকৃত হবেন। তো সবার প্রথমে যে বিষয়টা আমাদের জানা দরকার সেটা হচ্ছে আপনি জানেন কিনা যে আগাছা আসলে কি। আগাছা হচ্ছে এমন একটি উদ্ভিদ যেটা খাঁটি বাংলা কথায় যদি আমি বলি, আমি যে ফসলটাকে আবাদ করেছি সেই ফসলটার বাইরে যদি কোনো উদ্ভিদ জন্ম নেয় সেটাকেই আমরা আগাছা হিসেবে ধরে নেব। যদি আপনার ধানের জমিতে পাটও যদি দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু ওইটাও কিন্তু আপনার জন্য এক ধরনের আগাছা। তো আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই, নেটওয়ার্ক মেবি একটু স্লো,
আমরা একটু নেটওয়ার্কের কারণে সম্ভবত একটু দেরি করে ফেলছি কিনা। একটু আমাকে জানাবেন যে আমার লাইভটা আসলে আসছে কিনা। হ্যাঁ, এখন মনে হয় আবার রিকানেক্ট হয়ে গেছে। তো আমি যেটা আসলে বলতে চাচ্ছিলাম, আগাছা কি এটা কিন্তু আপনাদেরকে আগে জানা দরকার। আগাছা হচ্ছে এমন একটি উদ্ভিদ, যে উদ্ভিদটা আপনার প্রয়োজন নাই কিন্তু অযাচিতভাবে আপনার কাছে এসে চলে আসছে, এই রকম একটা উদ্ভিদকে আগাছা আমরা ধরে নিতে পারি। ধরেন আপনি যদি শুধুমাত্র ঘাসকে না, আপনি ধানের আবাদের জমিতে যদি বেগুনের একটা গাছ পান, সেটাও কিন্তু আপনার ওই ধানের জমির জন্য আগাছা। আবার ধরেন ধানের জমিতে যদি আপনার পাট হয়, অন্যান্য যে কোনো ফসল হয়, সেটাও আপনার ওই ধানের জমির জন্য আগাছা। তাই আগাছা হচ্ছে আপনি যে ফসলটাকে চাষ করবেন, সেই ফসলের বাইরে যদি অন্য যে কোনো ধরনের ফসল কিংবা ঘাসের জন্ম নেয়, সেই জিনিসটাকে আমরা আগাছা হিসেবে বলতে পারি। এখন আমরা আগাছা সম্পর্কে জানলাম, আসলে আগাছাটা কি। এখন আমরা জানবো আগাছা নিধন আমাদের কেন প্রয়োজন, কিংবা আগাছা যদি আমরা নিধন না করি সেক্ষেত্রে আমাদের কি কি ধরনের ক্ষতি হতে পারে। ধরেন আপনি 1 বিঘা জমি, মানে বাংলাদেশের স্ট্যান্ডার্ড যদি মাপ আমি বলি, স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী 1 বিঘা জমি 33%। এই 33%-এর 1 বিঘা জমিতে যদি আপনি আগাছাকে দমন করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনার কি কি ক্ষতি হবে। আগাছা দমন না করলে আগাছা অনেক বেশি পরিমাণে আপনার জমিতে বেড়ে যাবে, এবং বেড়ে যাওয়ার পরে সেটা মোটামুটি এক ধরনের একটা বলা যায় জঙ্গলের মতো একটা জায়গা করে নিবে। মানে জঙ্গলের পরিমাণটা কিংবা আগাছার পরিমাণটা যখন বেড়ে যাবে, আমরা সবসময় জানি পোকামাকড়ের আবাসস্থল হচ্ছে জঙ্গল এবং নষ্ট জায়গা যেগুলো আছে। তো সেই ক্ষেত্রে যদি আপনি আগাছা দমন না করেন, সেক্ষেত্রে আপনার জমিতে অতিরিক্ত পরিমাণে পোকামাকড় এসে সেখানে বসে থাকবে এবং আপনার জমির ফসল হয়তোবা কেটে ফেলবে, কিংবা হচ্ছে রস চুষে খেয়ে ফেলবে, যে কারণে আপনার জমিতে ফসল কিন্তু তুলনামূলক অনেক বেশি পরিমাণে কমে যাবে এবং কম হবে। আরেকটা বিষয় হচ্ছে, যদি আমি আগাছাকে দমন করতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আমার যে সার আমি প্রয়োগ করব, মাটির খাবার হিসেবে আমরা যে খাবারগুলো দিই, কিংবা গাছের বৃদ্ধির জন্য যে খাবারগুলো প্রয়োগ করি, কিংবা হচ্ছে আমাদের ফসলের বৃদ্ধির জন্য যে খাবারগুলো প্রয়োগ করি, যেমন ধরেন আপনার জৈব সার হতে পারে, ইউরিয়া সার, পটাশ সার, টিএসপি সার, ড্যাপ সার, কিংবা ডিএপি যেটা আমরা বলে থাকি, কিংবা অন্যান্য ধরনের যে কোনো ধরনের নিউট্রিয়েন্ট জাতীয় যেগুলো গাছের এবং মাটির খাদ্য হিসেবে পরিচিত, এই খাদ্যগুলোকে যদি আমরা সঠিকভাবে সঠিক সময়ে প্রয়োগ করি এবং আগাছা দমন না করে প্রয়োগ করি, সেক্ষেত্রে ধরেন আপনি যদি সমস্ত ধরনের সার কিংবা হচ্ছে আপনার ধানের যে জমিতে খাবার যেগুলো আমরা ব্যবহার করে থাকি, এই জিনিসগুলো আমরা যখন ব্যবহার করব, তখন কিন্তু এই আগাছাগুলো সেই খাবারের মধ্যে ভাগ ফেলে। সেটা হচ্ছে, আপনি যদি আপনার ধানের জমিতে আগাছানাশক ব্যবহার না করেন, ধরেন আপনি 1 বিঘা জমিতে গড়ে প্রায় 3 থেকে 4 হাজার টাকা সারের ব্যবহার করেন, কিংবা অন্যান্য ভিটামিন বা ফলনবর্ধক যেগুলোই দেন না কেন, সেগুলো কিন্তু আপনার জমিতে ব্যবহার করা হয় শুধুমাত্র ধানের গাছের জন্য। কিন্তু যদি আপনি ধানের গাছে ওই জমিতে আগাছাকে দমন না করেন, আগাছার যেহেতু শেকড় রয়েছে, তার মানে সে ওই আপনার সারের খাবারের মধ্যে একটু ভাগ বসাবে, কিংবা আপনি যে ভিটামিন ব্যবহার করছেন কিংবা ফলনবর্ধক যেগুলো ব্যবহার করছেন, সেই জিনিসগুলোতে ভাগ বসাবে, এবং এইগুলা ব্যবহারের ফলে আগাছা দমন না করার কারণে সেই আগাছাগুলো আরও দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনার জমিতে সঠিক ফসলটা কিন্তু আপনি পাবেন না। তার মানে হচ্ছে, আপনার সার এবং ভিটামিন বা অন্যান্য যে জিনিসগুলো আছে, এগুলো যদি আপনার গড়ে খরচ হয় 3 থেকে 4 হাজার টাকা, তার মানে অর্ধেক যদি ধানের আগাছাগুলো খেয়ে ফেলে কিংবা ঘাস খেয়ে ফেলে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু মোটামুটি 2 থেকে 2.5 হাজার টাকার মতো লসের সম্মুখীন হতে হবে। ধরে নিলাম মিনিমাম এই অ্যামাউন্টটা 2,000 টাকা, আপনি সার এবং অন্যান্য যেগুলো ফলনবর্ধক ব্যবহার করবেন সেখানে খরচ 2,000 টাকা। এবং পাশাপাশি যদি আপনার জমিতে, খেয়াল করবেন, যদি আগাছা বেশি হয় তার মানে পোকামাকড় বেশি হবে, এবং পোকামাকড় বেশি হলে সেক্ষেত্রে আপনার পোকামাকড়ের স্প্রেটা অনেক বেশি পরিমাণে দিতে হবে। সেটা মাজরা পোকা হতে পারে, কারেন্ট পোকা হতে পারে, অন্যান্য যে কোনো ধরনের শোষক পোকা হতে পারে। এই পোকাগুলো যখন আপনার জমিতে অনেক বেশি পরিমাণে আক্রমণ করবে, তার মানে আপনার সেই ক্ষেত্রে ওষুধের প্রয়োজনটাও হবে অনেক বেশি, যে কারণে আপনার কীটনাশক বা বালাইনাশকের ক্ষেত্রেও আপনার খরচটা অনেক বেশি পরিমাণে হয়ে যাবে। সেখানেও আপনার 500 থেকে 1,000 টাকা আরও বাড়তি খরচের প্রয়োজন হতে পারে। তার মানে হচ্ছে, সার কিন্তু আপনার আগাছা খেয়ে ফেলছে প্রায় 2,000 টাকার মতো, এবং কীটনাশকে মিনিমাম লস আপনার হচ্ছে 500 টাকা। এখন আরেকটা বিষয় আমি আসি, যদি আপনি আগাছা প্রথম দিকে আপনি চিন্তা ভাবনা করলেন যে আমি
আগাছা দমন করব না, কিন্তু ঘাস অনেক বেশি হয়, গাছের বৃদ্ধি না হয়, আপনি কিন্তু চিন্তা করলেন যে আমার ফসলটা তো এখন কম আসবে, সেই ক্ষেত্রে আমি নিড়ানি দেওয়ার ব্যবস্থা করব। এখন আপনি যদি আপনার জমিতে নিড়ানি দেওয়ার ব্যবস্থা করেন, সেক্ষেত্রে আপনার জমিতে 4 থেকে 5 জন দিনমজুরের প্রয়োজন, যেটা বাংলাদেশে বর্তমানে গড়ে 600 থেকে 700 টাকা পর্যন্ত হাজিরা, দিন হাজিরা যেটাকে বলা হয়। তার মানে হচ্ছে এখানেও আরও 2 থেকে 2,500 টাকা আরও আপনার বাড়তি খরচ হচ্ছে। তার মানে হচ্ছে সারে খাচ্ছে 2,000 এবং কীটনাশকে আরও 500 টাকা বাড়তি খরচ, এবং পাশাপাশি আপনার হচ্ছে এই যে যে ফসলটা আপনার মানে উৎপাদন খরচটা যেটা হচ্ছে সেটা কিন্তু আরও বেশি পরিমাণে বৃদ্ধি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার গড়ে 4 থেকে 5 হাজার টাকা বাড়তি খরচ হচ্ছে। এবং আপনি একটা সময় সিদ্ধান্ত নিলেন যে আমাকে অবশ্যই অবশ্যই আগাছাকে দমন করতে হবে। আগাছা দমন করার জন্য বিভিন্ন রকমের পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আমি আপনাকে একটু জানাতে চাই। আগাছা আমরা দমন করার জন্য মোটামুটিভাবে 2টা পদ্ধতিকে জানি। একটা হচ্ছে প্রি ইমার্জেন্স, আর একটা হচ্ছে পোস্ট ইমার্জেন্স। প্রি ইমার্জেন্সকে আমরা কিন্তু একটা ভাগ করে ফেলি আবার, প্রি ইমার্জেন্স আর একটা হচ্ছে আর্লি প্রি ইমার্জেন্স। এই প্রি ইমার্জেন্সটাকে যদি আমি আপনাকে বিস্তারিতভাবে বলতে চাই, তাহলে প্রি ইমার্জেন্স হচ্ছে এমন একটা পদ্ধতি যেটা হচ্ছে আপনার জমিতে ধান লাগানোর পরে কিংবা ধান লাগানোর শুরুতে আপনি যদি প্রি ইমার্জেন্স জাতীয় যে আগাছানাশকগুলো আছে এগুলো ব্যবহার করেন, এক কথায় সেটা হবে অবশ্যই ধান লাগানোর পরে কিংবা আগে যখনই হোক না কেন, ঘাস গজানোর আগে হতে হবে। ঘাস গজানোর পরে প্রি ইমার্জেন্স আগাছানাশক কিংবা প্রি ইমার্জেন্স জাতীয় আগাছানাশকগুলো কখনোই খুব একটা কাজে দেয় না, কিংবা হচ্ছে ওই ওষুধটা যে আপনি কিনে ব্যবহার করলেন সেটা কিন্তু আপনার একেবারেই লস। এখন প্রশ্ন হতে পারে যে প্রি ইমার্জেন্স আসলে আমি কখন ব্যবহার করব? সেক্ষেত্রে আমি আপনাকে বলি, জমি চাষ করা থেকে আপনি ধরেন আজকে জমি চাষ করলেন, শেষ চাষ যখন আপনি করবেন, শেষ চাষের সময়টাতে আপনি ব্যবহার করতে পারেন। অথবা অনেক ক্ষেত্রে হয় কি, শেষ চাষের পরে 3-4 দিন, 1 সপ্তাহ পরে অনেকে ধান লাগায়। সেক্ষেত্রে আমি আপনাকে বলবো, আপনি যখন আপনার জমিতে ধান লাগাচ্ছেন, এই ধান যেদিন লাগাবেন কিংবা শেষ চাষ থেকে সর্বোচ্চ 5 দিন পর্যন্ত, এক কথায় আজকে ধান লাগালেন তারপরে 5 দিন হতে পারে, অথবা শেষ চাষ থেকে 5 দিন হতে পারে। এই 5 দিনের মধ্যে আগাছা কিন্তু নতুন করে গজায় না, এবং আগাছা সুপ্ত অবস্থায় থাকে, আস্তে আস্তে গজাতে শুরু করে। তো এই সময়টাকে বলা হয় প্রি ইমার্জেন্স আগাছানাশক। এই ক্ষেত্রে যদি আপনি 0 থেকে 5 দিন, এক কথায় ধান লাগানো কিংবা হচ্ছে শেষ চাষের দিন থেকে 5 দিন পর্যন্ত, আরও যদি বিস্তারিত বলি, ঘাস গজায়নি তার আগেই যেটাকে ব্যবহার করবেন সেটা হচ্ছে প্রি ইমার্জেন্স। এখন প্রি ইমার্জেন্স ব্যবহার করার জন্য আপনাকে আমি 2টা গ্রুপের নাম বলবো। আমি যেহেতু একটা কোম্পানিতে চাকরি করি, সেই ক্ষেত্রে অনেকেই বলেন যে ভাই শুধু আপনার কোম্পানির নামটাই কেন বলেন। সেক্ষেত্রে সিদ্ধান্ত আমি নিয়েছি যে আমি কোম্পানির নাম না বলে শুধুমাত্র গ্রুপের কথা বলবো। আপনারা বাজার যাচাই করে অবশ্যই যেটা ভালো মনে হয় সেই কোম্পানিটা আপনি কিনে ব্যবহার করতে পারেন। এবং যেহেতু আমি এসিআইতে চাকরি করি, সেই ক্ষেত্রে অবশ্যই আমি বলতেই পারি আমারটাকে নেন। এবং আমি এটা বিশ্বাস করি যে বাংলাদেশে যদি সেরা কয়েকটি কোম্পানি থাকে, প্রথম ধাপের প্রথম 5টি সারি কিংবা 3টি সারির যদি কোম্পানি থাকে, সেক্ষেত্রে তাদের মধ্যে এসিআই অন্যতম। সেক্ষেত্রে অবশ্যই আপনারা এসিআইটাও চাইলে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে দানাদার একটা প্রি ইমার্জেন্স আগাছানাশক পাওয়া যায়, যেটা হচ্ছে প্রেটিলাক্লোর। প্রেটিলাক্লোর দুঃখিত, এটা হচ্ছে বুটাক্লোর। এটা কেজি ভিত্তিক পাওয়া যায়। 1 বিঘা জমিতে আপনার প্রয়োজন হবে 1 থেকে 1.5 কেজি, কিংবা কিছু কিছু স্থান ভেদে সেটা কিছু কম কিংবা বেশি হতে পারে, 2 কেজি পর্যন্ত হতে পারে। কিছু কিছু জায়গায় আমি শুনেছি 3 কেজি পর্যন্ত দিয়ে দেয় বুটাক্লোর। আরেকটা হচ্ছে, এটা কিন্তু প্রি ইমার্জেন্স বললাম, মানে হচ্ছে 0 থেকে 5 দিন বয়স পর্যন্ত ধান লাগানোর, 1 থেকে 1.5 কেজি। এটা মোটামুটি আমার কাছে মনে হয় খুব স্বাভাবিক একটা জিনিস। 2 থেকে 3 কেজি যদি আপনি আগে বেশি না দিয়ে থাকেন, সেক্ষেত্রে প্রয়োজন হবে না। সর্বোচ্চ 1 থেকে 1.5 কেজি দিবেন বুটাক্লোর গ্রুপের। আরেকটা বিষয় হচ্ছে, তরল একটা আগাছানাশক রয়েছে, সেটা হচ্ছে প্রেটিলাক্লোর গ্রুপের আগাছানাশক। এই প্রেটিলাক্লোর গ্রুপের আগাছানাশক এটাও কিন্তু প্রি ইমার্জেন্স, মানে হচ্ছে আগাছা জন্মানোর আগেই দেওয়া যায়। এবং সেই ক্ষেত্রে প্রয়োজন হয় 1 বিঘা জমিতে, এক কথায় 33 শতকের 1 বিঘা জমিতে আপনার প্রয়োজন হবে 100 মিলি। এবং এইটাকে দেওয়ার জন্য আপনি ব্যবহার করতে পারেন সার কিংবা ছাই কিংবা বালু, তবে অবশ্যই বালু এবং সারের মধ্যে ব্যবহার করাটা সব থেকে উত্তম, যেহেতু ওই সময়টাতে গাছ একেবারেই নরম থাকে এবং ছোট থাকে এবং লাগানোর পর্যায়ে থাকে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি এটাকে ইউরিয়া সার কিংবা অন্যান্য যে কোনো ধরনের সার, পাশাপাশি আপনি যদি মনে করেন আপনি সার দিবেন না, সেক্ষেত্রে আপনি ছাইয়ের সঙ্গে সেই জিনিসটাকে ব্যবহার করতে পারেন। এবং 1 বিঘা জমিতে প্রয়োজন হবে 100 মিলি।
এইটা হচ্ছে আপনার দুইটা গ্রুপের নাম বললাম, যেটাকে আপনারা বলতে পারেন প্রি ইমার্জেন্সি। এক কথায় শূন্য থেকে ধান লাগানোর 0 থেকে 5 দিনের মধ্যে আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। প্রেটিলাক্লোর আর হচ্ছে বুটাক্লোর, এই দুইটা জিনিস। বুটাক্লোর হচ্ছে দানাদার কীটনাশক, আগাছানাশক, আর হচ্ছে প্রেটিলাক্লোর তরল আগাছানাশক। এটা গেল আমাদের প্রথম ধাপ। এখন মনে করেন আপনি আপনার জমিতে চারা লাগিয়েছেন এবং 5 দিন বয়স পার হয়ে গেছে, চারার জমিতে নতুন করে কিছু আগাছা জন্মাতে শুরু করেছে। প্রথম দিকে একেবারেই নতুন করে চারা গজাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি আসলে কি করবেন, এইটাকে আমরা বলি, আমি প্রথমেই বলছিলাম যে আগাছানাশকের আমরা প্রথম যে দুইটা ধাপ ভাগ করি, একটা হচ্ছে প্রি ইমার্জেন্স আর একটা হচ্ছে পোস্ট ইমার্জেন্স। আর প্রি ইমার্জেন্সকে আরও একটি ভাগ করা যায় আর্লি প্রি ইমার্জেন্স। সেটা হচ্ছে আগাছা জন্মেছে কোনো মতে, এখন মানে দেখা যাচ্ছে যে আগাছা 2-1 দিনের মধ্যে জন্মে যাবে বা একটা মাথার অংশ একটু বের হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন, বিভিন্ন গ্রুপের আগাছানাশক পাওয়া যাবে। এবং সেক্ষেত্রে আমি আপনাকে বলবো, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কখন দেবেন। এবং এই যে আগাছানাশকটা আমরা দেখতে পেলাম, এই আগাছানাশকটা, দুঃখিত, আমাদের এসিআই ক্রপ কেয়ারের একটা পণ্য আছে, যে পণ্যটার নাম হচ্ছে সুপার পাওয়ার। এই সুপার পাওয়ারটা যদি আপনার জমিতে 5 থেকে 10 দিনের মধ্যে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার জমিতে অবশ্যই, আমার কাছে মনে হয় যদি 5 থেকে 10 দিনের মধ্যে এটাও সারের সাথেই ব্যবহার করবেন। তবে আরেকটা বিষয় এই ফাঁকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বলে রাখি, আপনারা যখন যে কোনো ধরনের আগাছানাশক গ্রহণ করেন কিংবা জমিতে ব্যবহার করেন না কেন, অবশ্যই 20 দিন বা তার আগে পর্যন্ত যে আগাছানাশকগুলো ব্যবহার করবেন, আগাছানাশক দেওয়ার পরে আপনি অবশ্যই জমিতে 1.5 থেকে 2 ইঞ্চি পর্যন্ত পানি ধরে রাখার চেষ্টা করবেন। এবং এই পানিটাকে ধরে রাখতে হবে 3 থেকে 5 দিন পর্যন্ত। এক কথায় আপনি ওই জমির পানিটা অন্য জমিতে যেতে দিবেন না। যদি আপনি আপনার জমির আগাছানাশক দেওয়ার পরে ওই জমিতে থাকা পানিগুলো আপনি অন্য জমিতে যাওয়ার ব্যবস্থা করে দেন, কিংবা ওই জমিতে পানি থাকা অবস্থায় নতুন করে আবার পানি নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জমিতে ওই আগাছানাশকের কাজটা অনেকটাই কমে যাবে এবং কাজটা নাও হতে পারে। তো আমরা প্রথমে যে আলোচনাটা করেছিলাম প্রি ইমার্জেন্স, তারপরে হচ্ছে আর্লি প্রি ইমার্জেন্স। এবং সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা বিষয় বলতে চাই যে আমি যে গ্রুপটার কথা বলছিলাম, যে পাইরাজো সালফিউরান ইথাইল আর হচ্ছে প্রেটিলাক্লোর গ্রুপও কিন্তু এই ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে পোস্ট ইমার্জেন্স। পোস্ট ইমার্জেন্সটাকে আমরা কিন্তু বিভিন্নভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে পোস্ট ইমার্জেন্স, এবং পোস্ট ইমার্জেন্সকে আমরা 2 ভাগে ভাগ করি। পোস্ট ইমার্জেন্স যদি আমি আপনাকে সরাসরি বলি, ঘাস বড় হয়ে গেছে, 2 পাতা 3 পাতা 4 পাতা পর্যন্ত হয়ে গেছে, এইটাকে কিন্তু আমরা পোস্ট ইমার্জেন্স বলি। এবং পোস্ট ইমার্জেন্স বলার ক্ষেত্রে আমি আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলতে চাই, এটাকেও 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আর্লি পোস্ট ইমার্জেন্স, আর একটা হচ্ছে লেট পোস্ট ইমার্জেন্স। আর্লি পোস্ট ইমার্জেন্স হচ্ছে যেটা কোনো মতে পাতা 2 থেকে 4 পাতা পর্যন্ত হয়েছে, এটাকে আমরা পোস্ট ইমার্জেন্স, আর্লি পোস্ট ইমার্জেন্স আমরা বলতে পারি। এবং লেট পোস্ট ইমার্জেন্স মানে হচ্ছে 3 থেকে 4 পাতা বা কিংবা তারও বেশি যখন হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সেটাকে লেট পোস্ট ইমার্জেন্স বলা হয়। সেই ক্ষেত্রে এই পোস্ট ইমার্জেন্সের যে আগাছানাশকগুলো আছে সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতেই পারেন। এবং সেক্ষেত্রে আপনার বেনসালফিউরন মিথাইল এবং এসিটাক্লোর, এই গ্রুপের যে আগাছানাশক আছে, যেমন আমাদের এসিআই ক্রপ কেয়ারে রয়েছে হচ্ছে সুপার মিক্স, এবং এটা হচ্ছে 18WP, এবং বাজারে এটা বেশিরভাগ ক্ষেত্রেই 18WP হিসেবেই পরিচিত। বেনসালফিউরন মিথাইল এবং হচ্ছে এসিটাক্লোর, এইটা যদি আপনারা ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার জমিতে 7 থেকে 15 দিন পর্যন্ত জমিতে ব্যবহার করতে পারবেন। এবং সুপার মিক্স হোক কিংবা 18WP কিংবা বেনসালফিউরন মিথাইল ও এসিটাক্লোর, এই গ্রুপের যে আগাছানাশকগুলো আছে, এগুলো আপনি যখন ব্যবহার করবেন, ঠিক এইটা ব্যবহার পড়ার ক্ষেত্রেও কিন্তু আপনাকে সার কিংবা ছাই কিংবা হচ্ছে বালুর সঙ্গে মিক্স করে, এবং এটা পাউডার জাতীয় আগাছানাশক মিক্স করে আপনি আপনার জমিতে 1 বিঘা জমিতে 100 গ্রামের সাথে দিয়ে আপনি প্রয়োগ করতে পারেন। এবং এই 100 গ্রামের সাথে যখন আপনি প্রয়োগ করবেন, ঠিক সেই সময়টাতেও কিন্তু 1 থেকে 2 ইঞ্চি পর্যন্ত পানি ধরে রাখতে হবে। এবং পানি ধরে রাখার সময় অবশ্যই 4 থেকে 5 দিন, তার মানে আপনার জমির পানি অন্য জমিতে যাবে না,
পানি থাকা অবস্থায় আপনি জমিতে পানি নেবেন না, এবং ওই পানিটাকে শুকিয়ে নেওয়ার পরবর্তীতে আপনি কিন্তু আপনার জমিতে আবার নতুন করে পানি নেবেন। এবং এই ক্ষেত্রে আপনার জমিতে কিন্তু একবার ব্যবহার করলেই যথেষ্ট। যে কোনো ধরনের আগাছানাশকের যে কথা বললাম 18WP কিংবা বেনসালফিউরান মিথাইল ও এসিটাক্লোর গ্রুপের যে আগাছানাশকগুলো আছে এগুলো কিন্তু আপনি আপনার জমিতে চাইলে ব্যবহার করতে পারেন। এই ফাঁকে একটু অনেকেই কমেন্ট করেছেন, আমি একটু তাদেরকে বলতে চাই। রাসেল অ্যাগ্রো, লালমনিরহাটের এক বড় ভাই, উনিও কৃষি বিষয়ে খুব ভালো ভিডিও তৈরি করেন, উনি বলেছেন সুন্দর পরামর্শ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার জন্য অবশ্যই দোয়া চাই। পাশাপাশি আমার বিভিন্ন কলিগ তারাও এখানে যুক্ত আছেন। নাজমুল হাসান ভাই, উনিও এখানে বলেছেন আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমিরুল ইসলাম ভাই বলেছেন আপনাকে ধন্যবাদ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আমার আরেক সাবেক কলিগ, উনিও এখানে আছে। রুবেল ছোট ভাই একজন আছে, আমার এলাকার সুন্দর পরামর্শ হয়েছে ভাই। কৃষি কথা, এবং এটাও একটা কৃষি বিষয়ক পেজ যেখানে কৃষি বিষয়ক পরামর্শ প্রদান করা হয়, সে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। এবং পাশাপাশি আমি এখন যেহেতু কথা বলছিলাম সেখানে আমরা আবার যুক্ত হতে চাচ্ছি। তো আরেকটা বিষয় হচ্ছে, আগাছানাশকের আমরা প্রি ইমার্জেন্স দিলাম এবং আর্লি পোস্ট ইমার্জেন্সের আমরা ব্যবস্থা করে দিলাম। আমাদের 15 দিন পর্যন্ত যে ব্যবহারটা করতে হয় সেটা কিন্তু আমরা করে ফেললাম। এখন হচ্ছে দুঃখিত, কলাশার কারণে হয়তো একটু ঝামেলা হয়ে গেছে। এক্ষেত্রে আমরা আবার নতুন করে শুরু করতে পারি। তো 15 দিন পর্যন্ত আমরা ব্যবহার করলাম। এখন 15 দিনের পরে আপনি হয়তো বা ধানের জমিতে আবাদ করেছেন, 15 দিন পার হয়ে গেছে, এখনও আপনি চাচ্ছেন যে আমার জমিতে 15 দিন পর্যন্ত যেহেতু আগাছানাশক ব্যবহার করিনি, আমি এখন চাচ্ছি আমার জমিতে আগাছানাশক ব্যবহার করব। সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে বিসপাইরিব্যাক সোডিয়াম গ্রুপের একটা আগাছানাশক পাওয়া যায়, সেটা আপনার জমিতে কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এবং এইটার ডোজ কিন্তু 20 গ্রাম, 20 থেকে সর্বোচ্চ আপনি 25 গ্রাম পর্যন্ত আপনার জমিতে ব্যবহার করতে পারেন। এবং এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই অনেকে সারের সঙ্গে মিশিয়েও ব্যবহার করে পানিতে গুলিয়ে, এবং অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই এটা স্প্রে করা হয়। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে এটা স্প্রে যদি করেন সেক্ষেত্রে খুব একটা খারাপ হওয়ার কথা না, কারণ 15 থেকে 20 দিন বয়সে কিংবা 25 দিন পর্যন্ত এটা ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে আপনি স্প্রে করলেও করতে পারেন, কিংবা পানিতে গুলিয়ে সেটাকে আবার সার কিংবা হচ্ছে বালুর সঙ্গে মিশিয়ে আপনার জমিতে দিতে পারেন। এটা গেল হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপ। এবং এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপের পরে চতুর্থ একটা ধাপ আছে, সেটা নিয়েও আলোচনা করার আগে আমি একটা রিভিউ দিতে চাই। আমাদের জমিতে যদি আগাছানাশকের 0 থেকে 3 দিন বা সর্বোচ্চ 5 দিন পর্যন্ত আপনি আগাছানাশকের ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনাকে এটা বলা হয় প্রি ইমার্জেন্স আগাছানাশক, এবং সেটা আপনাকে ব্যবহার করতে হবে শেষ চাষ কিংবা প্রথম যেদিন আপনি চারা লাগাবেন আপনার জমিতে তখন থেকে 5 দিন পর্যন্ত, এক কথায় আগাছার জন্মানোর আগ পর্যন্ত আপনি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে দুইটা গ্রুপের আমি নাম বলছি, একটা হচ্ছে প্রেটিলাক্লোর আর একটা হচ্ছে বুটাক্লোর। এই দুইটা গ্রুপের আগাছানাশক আপনারা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে প্রেটিলাক্লোর হচ্ছে তরল এবং বুটাক্লোর হচ্ছে দানাদার জাতীয় আগাছানাশক। এই দুইটা জিনিস আপনি আপনার জমিতে ব্যবহার করতে পারবেন। এবং প্রেটিলাক্লোর 1 বিঘা জমিতে 33 শতকের আপনার প্রয়োজন হবে 100 মিলি, এবং হচ্ছে আপনার বুটাক্লোর ব্যবহার করতে হবে 1 থেকে 1.5 কেজি, সর্বোচ্চ আপনি চাইলে 2 কেজি পর্যন্ত ব্যবহার করতে পারেন। এবং প্রথম মানে আর্লি প্রি ইমার্জেন্সি যেটা আমি বলেছিলাম, যে কেবল দেখা যাচ্ছে যে চারা বের হচ্ছে ভাবে এখন পর্যন্ত পাতাও বোঝা যাচ্ছে না, সেই ক্ষেত্রে যদি এমন অবস্থা হয়, মানে 5 থেকে 10 দিনের মধ্যে যে জিনিসটা ঘটে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে সুপার পাওয়ার আমাদের রয়েছে বেনসালফিউরান মিথাইল, এইটা আপনি চাইলে কিন্তু ব্যবহার করতে পারে, পাইরাজোসালফিউরান ইথাইল, এইটা আপনি চাইলে 10WP হিসেবে বাজারে পরিচিত, এটাকে আপনি চাইলে ব্যবহার করতে পারেন। বিঘা প্রতি প্রয়োজন হবে 25 গ্রামের মতো সর্বোচ্চ। এটা আপনি চাইলে, তবে যে কোনো আগাছানাশক ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই 1.5 থেকে 2 ইঞ্চি পর্যন্ত পানি ধরে রাখবেন, এবং এই পানিটা না শুকানোর আগ পর্যন্ত আপনার জমিতে পানিও নেবেন না, এবং আপনার জমি থেকে অন্য জমিতে পানি যেতেও দিবেন না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বললাম। এবং এর পরবর্তী ধরেন 7 থেকে 15 দিন পর্যন্ত একটা সময় থাকে, ওই সময়ে যদি চান সেক্ষেত্রে আপনি চাইলে বেনসালফিউরান মিথাইল এবং সেই সাথে এসিটাক্লোর গ্রুপের যে আগাছানাশক রয়েছে, এটা এক ধরনের পাউডার জাতীয় আগাছানাশক, এইটাকে আপনি চাইলে সারের সাথে ব্যবহার করতে পারেন, এবং অনেক ক্ষেত্রে আপনি চাইলে স্প্রে করতে পারেন। তবে সারের সাথে কিংবা বালুর সঙ্গে দেওয়া সব থেকে উত্তম, কারণ এখানে সময় কম, শ্রম কম, এবং অল্প সময়ে সেটা করা যায়। এই ক্ষেত্রে অবশ্যই আপনি চেষ্টা করবেন সারের সঙ্গে কিংবা বালুর সঙ্গে মিশিয়ে দেওয়া, সেটা হচ্ছে বেনসালফিউরান মিথাইল এবং এসিটাক্লোর, বিঘা প্রতি প্রয়োজন হবে 100 গ্রামের। এইটা গেল আমাদের
15 দিন পর্যন্ত। এখন 15 দিনের পরে 15 থেকে 25 দিন আপনি চাইলে বিসপাইরিব্যাক সোডিয়াম জাতীয় যে কীটনাশকটা আগাছানাশকটা রয়েছে সেটা কিন্তু আপনি চাইলে বিঘা প্রতি 20 থেকে 25 গ্রাম ব্যবহার করে আপনার জমির আগাছাগুলো নিধন করতে পারেন। এবং সর্বশেষ চতুর্থ যে অপশনটার কথা আমি বলি নাই সেটা এখন বলছি, আমাদের জমিতে চওড়া পাতা জাতীয় যে আগাছাগুলো থাকে কিংবা হচ্ছে দ্বিবীজপত্রী যে আগাছাগুলো থাকে, এর ক্ষেত্রে আপনি ধরতে পারেন আরও একটা বিষয় বলি, জমিতে আমাদের কচুরিপানা থাকে কিংবা হচ্ছে ছোট ছোট কণা জাতীয় যে দানাগুলো থাকে, এটাও এক ধরনের আমাদের আঞ্চলিক ভাষায় পানা বলা হয়, খুব ছোট আকারের এবং গোল গোল টাইপের পাতা, পদ্ম পাতার মতো কিন্তু আকারে খুবই ছোট। এই ধরনের পাতাগুলো যদি আপনার জমিতে থাকে এবং দ্বিবীজপত্রী যে পাতাগুলো থাকে, 2টা করে বীজ থাকে, এরকম যে বীজের পাতাগুলো থাকে, এইগুলো যদি আপনার জমিতে হয় সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন 2,4-D অ্যামাইন। 2,4-D অ্যামাইন গ্রুপের যে আগাছানাশকটা আছে এটা আপনি আপনার জমিতে অবশ্যই ব্যবহার করতে পারেন। তবে এই ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকবেন, কারণ কিছু কিছু এলাকায় এটা 100 থেকে 150 মিলিতে সমাধান করা সম্ভব এবং কিছু কিছু এলাকায় 2 থেকে 400 মিলি পর্যন্ত প্রয়োজন হয় 1 বিঘা জমির জন্য। যদি হাওর অঞ্চল হয় সেক্ষেত্রে 100 মিলি পর্যন্ত, হাওর অঞ্চল কিংবা নিম্ন অঞ্চল যেগুলো আছে যেখানে বেশিরভাগ ক্ষেত্রে পানি জমে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন। আপনার হচ্ছে এটা 2,4-D অ্যামাইন গ্রুপের যে আগাছানাশক এটা ব্যবহার করতে হবে। তবে অনেক ক্ষেত্রে বিভিন্ন কোম্পানি যারা 2,4-D অ্যামাইন ব্যবহার করেন, বিশেষ করে 25 থেকে 35 দিন ঘাস অনেক বেশি পরিমাণে বড় হয়ে গেছে কিংবা ধানের থেকেও বড় হয়ে গেছে, কচুরিপানা জমে গেছে বা খুদে পানা হয়ে গেছে আপনার জমিতে, এই ক্ষেত্রে অবশ্যই শতভাগ কার্যকরী হচ্ছে 2,4-D অ্যামাইন গ্রুপের আগাছানাশক। এবং এই 2,4-D অ্যামাইন আগাছানাশকের যে গুরুত্বটা এটা আপনাকে দিতে হবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমি অনেকেই শুনেছি আমাকে বলেছে যে আমরা যখন এই 2,4-D অ্যামাইন স্প্রে করি বিশেষ করে জমিতে, সেই সময়টাতে পরবর্তী কিছুদিনের মধ্যে জমির পাতাগুলো লাল হতে দেখা যায়। এখন যদি আপনার জমির পাতা আগাছানাশক স্প্রে করতে গিয়ে লাল হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটা কাজ করতে পারেন, সেখানে এই আগাছানাশকের সাথে সামান্য কিছু পরিমাণে, মানে এক কথায় 1 বিঘা জমিতে 33% 1 বিঘা জমির জন্য 50 গ্রাম পর্যন্ত আপনি ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন, যাতে আপনার পাতাগুলো সাদা কিংবা হলুদ কিংবা অন্য কোনো রং ধারণ না করে। সেক্ষেত্রে আপনি চাইলে 100 গ্রাম করে সালফারও ব্যবহার করতে পারেন। তবে আমি আপনাদেরকে যে পরামর্শটা দিতে চাচ্ছি, আপনার জমিতেও যদি 2,4-D অ্যামাইন ব্যবহার করার কারণে অনেক ক্ষেত্রে জমি লাল হয়ে যায়, পাতা লাল হয়ে যায়, সেইটাকে দমনের জন্য খুব অল্প টাকায় আপনি সেটাকে সমাধান করতে পারেন। এক কথায় আপনি যদি 1 বিঘা জমিতে 3 গ্রাম পানি দিয়ে স্প্রে করেন 25 থেকে 35 দিন বয়সে, যখন আপনার ঘাসগুলো অনেক বেশি পরিমাণে বড় হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রতি ড্রামে এই 1 মুঠ পরিমাণে, মানে আমাদের 1 মুঠোতে যে পরিমাণে সার নেওয়া যায়, ইউরিয়া সারটা যে পরিমাণে নেওয়া যায়, এই 1 মুঠো পরিমাণে ইউরিয়া সারকে গুলিয়ে আপনি 1 ড্রামে দিবেন। 3 ড্রামে, মানে এক কথা হচ্ছে 2,4-D অ্যামাইন যদি 2 ড্রাম করেন, তবে আমি বলবো মিনিমাম 3 ড্রাম করে দেওয়াটা উত্তম সব থেকে। 3 ড্রাম দিলে 3 ড্রামে অবশ্যই 1 মুঠ করে আপনি ইউরিয়া সারের ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনার জমিতে পাতা যে লাল হওয়ার ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু থাকবে না। এবং 2,4-D অ্যামাইন ব্যবহার করলে ফসল আরও সবুজ সতেজ হওয়ার কথা, এবং এটাতে ধানের কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং যে কোনো ধরনের আগাছা দমন করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা আমি কয়েকবার বলেছি এখানে, মনে রাখবেন যে আগাছা দমন করার জন্য আপনি অবশ্যই জমিতে 1.5 থেকে 2 ইঞ্চি পর্যন্ত আপনাকে পানি রাখতে হবে যখন আপনি আগাছানাশক ব্যবহার করবেন। আর হচ্ছে এই পানিটাকে আপনি অবশ্যই ধরে রাখবেন, আপনার জমি থেকে যেন পানি অন্য কোনো জমিতে না যায় এবং আপনার জমিতে পানি থাকা অবস্থায় যেন আপনি আপনার জমিতে নতুন করে পানি না ঢোকান। মানে আগাছানাশক দেওয়ার পরে অন্তত 2 থেকে 3 দিন ওই পানিটাকে ধরে রাখতে হবে, যাতে পানিটা মাটির সাথে, ওষুধটা পানির সাথে মিশে যায় এবং পানিটা মাটিতে কিছুটা বসে যায়, কিংবা শুকিয়ে নিয়ে তার পরবর্তীতে আপনি চাইলে আগাছানাশককে পরবর্তীতে ব্যবহার করতে পারবেন। অথবা যদি মনে করেন না আমার একবারেই শেষ হয়ে গেছে, আমার প্রয়োজন নাই, সেক্ষেত্রে দরকার নেই। কিন্তু পানি নেওয়ার ব্যাপারে অবশ্যই শুকিয়ে নেওয়াটা ভালো। এক্ষেত্রে অনেকে প্রশ্ন করতে পারেন যে আমার জমি তো উঁচু জমি কিংবা হচ্ছে বেলে মাটির জমি, সেই ক্ষেত্রে আমার জমিতে খুব একটা বেশি
পানি থাকে না কিংবা দিলেও একদিনের মধ্যে শুকিয়ে যায়, সেই ক্ষেত্রে আমি আপনাকে বলেছি যে 15 থেকে 25 দিন বয়সে একটা ওষুধের নাম বলেছি, সেটা হচ্ছে বিসপাইরিব্যাক সোডিয়াম, যেটা এসিআই ক্রপ গ্রেড রয়েছে এক্সট্রা পাওয়ার নামে। আপনি চাইলে আপনার পছন্দ মতো অন্য কোনো কোম্পানিটা ব্যবহার করতে পারেন, তবে এসিআইয়ের প্রতি আমার বিশ্বাস, কারণ আমি এখানে চাকরি করি এবং অনেকেই আমাকে দালাল বলে কিংবা বিভিন্ন কোনো কিছু বলে। আপনি দালাল বলেন আর যাই বলেন, আল্লাহ আমার মানে রিজিকের ব্যবস্থা যেহেতু এখানে করেছে, এবং আমি জানি বাংলাদেশের মোস্ট পপুলার যে কীটনাশকের যে কোম্পানিগুলো আছে কিংবা বালাইনাশকের কোম্পানি, যদি আপনি টপ 3 কোম্পানি হিসাব করেন সেক্ষেত্রে আপনাকে এসিআইকে হিসাব করতে হবে। আপনি আমাকে দালাল বললে আমার কিচ্ছু বলার নাই, আমি চেষ্টা করি আপনাকে পরামর্শ দেওয়ার, এবং সেই ক্ষেত্রে আমি প্রত্যেকটা ভিডিওতে এখন চেষ্টা করি গ্রুপের নাম বলে দেওয়ার, এবং সেই ক্ষেত্রে আপনি একজন চাষি হিসেবে অবশ্যই আপনার জমিতে ওই গ্রুপের যে কোনো কোম্পানির ওষুধ আপনি ব্যবহার করতে পারেন। আমি শুধুমাত্র গ্রুপের নামটা এখন বলে দেওয়ার চেষ্টা করি, হয়তো মাঝে মাঝে যেহেতু আমি এসিআইতে চাকরি করি এবং যে প্রোডাক্টের গুণগত মান আমার কাছে মনে হয় অবশ্যই ভালো এবং আমি পরীক্ষা করেছি সেই পণ্যটার নাম, সেক্ষেত্রে আমি বলে দিলাম। সেক্ষেত্রে একটু আগে যেটা বললাম, বিসপাইরিব্যাক সোডিয়াম নামে আমাদের একটা গ্রুপের আগাছানাশক রয়েছে। যদি আপনার জমিটা বেলে মাটির হয় কিংবা হচ্ছে এমন একটা জমি খুবই উঁচু কিংবা বেলে মাটির, যেখানে পানি দিলে 6 থেকে 8 ঘন্টা কিংবা 10 ঘন্টার মধ্যে পানিটা শুকিয়ে যায় কিংবা নেমে যায়, সেই ক্ষেত্রে আপনি বিসপাইরিব্যাক সোডিয়াম গ্রুপের আগাছানাশক আপনার জমিতে ব্যবহার করতে পারেন বিঘা প্রতি 20 থেকে 25 গ্রাম সর্বোচ্চ। এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আরও একটা বিষয়, 4th নাম্বারটা বলেছি যে আপনার যদি আগাছাটা ধানের চাইতে বড় হয়ে যায়, অনেক ক্ষেত্রে ধানের মতোই গাছ দেখতে কিন্তু ওই ধান নয় এবং ধানের চাইতে অনেক বড় হয়ে যায়, এই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই 2,4-D অ্যামাইন গ্রুপের আমাদের যেমন রয়েছে ফিল্ডার, সেটা আপনি ব্যবহার করতে পারেন। প্রতি বিঘা জমিতে 100 মিলি করে ব্যবহার করবেন। তো এই ফাঁকে আমি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি এবং ধানের প্রি ইমার্জেন্স, পোস্ট ইমার্জেন্স, আর্লি পোস্ট ইমার্জেন্স এবং প্রি পোস্ট ইমার্জেন্স, এই বিষয়গুলো কিংবা লেট পোস্ট ইমার্জেন্স, এইগুলো বিষয় নিয়ে কথা বলেছি এবং আপনাদের কাছ থেকে 2-1 জনের পরামর্শ পেয়েছি কিংবা ভালো পরামর্শ পেয়েছি। ধানের কিংবা যে কোনো ধরনের ফসলের যে কোনো ধরনের পরামর্শ যদি আপনাদের কাছে মনে হয় প্রয়োজন কিংবা যদি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি কয়েক বছর ধরে ভিডিও দিচ্ছি কিংবা হয়তো আমার সময় সুযোগ পেলে আমি দিচ্ছি, হয়তো সবসময় করা হয় না। আপনারা যদি চান অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন, আমি চেষ্টা করব আপনাকে সবসময় সঠিক পরামর্শ দেওয়ার, এবং অবশ্যই কোনো কোম্পানির পণ্যের নাম বলবো না, আমি আপনাকে গ্রুপের নাম বলে দেবো। আপনি চেষ্টা করবেন সব থেকে ভালো বাজারের যে কোম্পানিগুলো আছে সেগুলো থেকে আপনার চাহিদা অনুযায়ী সেই পণ্যটা নিয়ে আপনার জমিতে ব্যবহার করতে পারবেন। এবং আমার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন, এবং আমার যদি আজকের লাইভ করাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি সবার কাছে দুঃখিত কিংবা ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ক্ষেত্রে অনেকেই আমাকে বলেছিলেন যে আপনি ভালো কিছু করছেন, আমি এই জিনিসগুলোকে খুবই অ্যাপ্রিসিয়েট করি এবং আমার কাছে মনে হয় এগুলো যদি আমি পাই আমার কাছে আরও কাজ করতে আরও বেশি পরিমাণে ভালো লাগে। কিন্তু কিছু মানুষ আসে যারা দালাল বলে কিংবা খারাপ কিছু বলে, এবং অনেক ক্ষেত্রে অনেকের কাছে গালিগালাজ পর্যন্ত শুনতে হয়েছে। এই বিষয়গুলো আমার কোনো মাথা ব্যথা নেই, হয়তো কিছুটা সময়ের জন্য খারাপ লাগে, কিন্তু আমার কাছে মনে হয় যে এখানে এসে যারা আমাকে গালিগালাজ করে কিংবা দালাল বলে বলার চেষ্টা করে, তাদের কাছে আমার কাছে মনে হয় আসলে আবাদ করার জমিটা পর্যন্ত নাই। হয়তো তারা এই কারণেই বলার চেষ্টা করে যে এই লোকটাতে এটা ওই কোম্পানির কথা বলতেছে, অমুক কোম্পানির দালাল, এই বিভিন্ন কিছু বলতে পারে। যারা আসলে সঠিক কৃষক এবং যারা আসলেই চাষ করে তাদের মধ্য থেকে এরকম কথা আমি কখনো শুনি নাই এবং আশা করি তারা এগুলো বলেও না। তো যা হোক, যারা বলে তাদের জন্য শুভকামনা এবং যারা চাষ করছেন তাদের জন্য শুভকামনা। আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আজকের মতো লাইভ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।